দেখো, বৃত্তীয় চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত? প্রশ্নটা এরকম। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4টি। এটা তোমাদের মেন বইয়ের মধ্যেই আছে, আমি মেন বইটি দেখিয়ে দিই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 160। এই 160 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই প্রশ্নটা অনেকবার আসছে, যেমন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, আবার বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। তারপর এই যে এখানে আছে, দেখো, বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলো এমন একটি চতুর্ভুজ যার 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত। এই সকল চতুর্ভুজের বিশেষ কিছু ধর্ম রয়েছে। তো যাই হোক, এখানে মূল কথাটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজের শীর্ষবিন্দু বৃত্তের যে বৃত্তীয় যে চতুর্ভুজ থাকে তার 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত থাকে। তো এখানে প্রশ্নটা এরকমই হয় যে বৃত্তীয় চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত? অ্যান্সারটি হবে তাহলে 4টি। এরপরে আসে এরকম প্রশ্ন থাকে, 15 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3 বাহু, 3 বাহুই সমান। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, অর্থাৎ এই 15-এর মধ্যে 3টা বাহু আছে, তো 3টা বাহুকে থেকে এক বাহু চাইছে। তো 3 দ্বারা 15কে যদি আমরা ভাগ দেই তাহলে 3 5 কত? 15। তাহলে 15কে এক্ষেত্রে 3 দ্বারা ভাগ দিলে যা হবে সেটা হবে অ্যান্সার, অর্থাৎ 5 সেন্টিমিটার হবে অ্যান্সার। এইভাবে দেখো আছে 48 ইঞ্চি পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের, তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু পরিসীমা 48 সুতরাং 3 দ্বারা ভাগ, সুতরাং 48কে 3 দ্বারা ভাগ দিলে 3 16 48। এক্ষেত্রে 48 যদি পরিসীমা হয় 16 ইঞ্চি হবে এক বাহুর দৈর্ঘ্য। এখানে বলছে 48 ইঞ্চি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত ফুট? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম সমবাহু ত্রিভুজ, সমবাহুর ক্ষেত্রে হলো 3 বাহুর হিসাব, আর বর্গক্ষেত্র অর্থাৎ চতুর্ভুজ, এটা কিন্তু এখন চতুর্ভুজ, চতুর্ভুজের ক্ষেত্রে হলো 4 বাহুর হিসাব। তাহলে এখন 48-এর মধ্যে আর তখন তো আমরা 3 বাহু হিসাব করছি, এখন 4 বাহু হিসাব করতে হবে। তো 4 বাহু হিসাব করলে এখন 48কে ভাগ দিতে হবে, যদি বর্গক্ষেত্রের হিসাব হয় তাহলে 4 দ্বারা ভাগ, তাহলে 4 12 কত? 48। এক্ষেত্রে এখন অ্যান্সার হবে 12 ইঞ্চি। প্রশ্ন ভালোভাবে খেয়াল করে অ্যান্সার করবে যে কার ক্ষেত্রে আমাকে বের করতে বলছে। যদি সমবাহুর ক্ষেত্রে হয় তাহলে 3 দ্বারা ভাগ, যেহেতু সমবাহু ত্রিভুজ বললে বা সমবাহু প্রশ্ন দেখতে হবে 3 দ্বারা ভাগ হবে তখনই যখন ত্রিভুজের কথা আসবে। বর্গক্ষেত্র, সামান্তরিক অথবা আয়তক্ষেত্র এগুলোর ক্ষেত্রে চিন্তা করতে হবে 4 বাহু। তো রম্বসের ক্ষেত্রেও 4 বাহু, আবার বর্গক্ষেত্রের মধ্যেও 4 বাহু। সবসময় আমরা 4 দ্বারা ভাগ করব পরিসীমার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে 48 ইঞ্চি পরিসীমা, যেহেতু বর্গক্ষেত্রে পরিসীমা, সুতরাং এক বাহুর দৈর্ঘ্য হবে 4 12 48 অর্থাৎ 12 ফুট। এখানে ইঞ্চি দেওয়া আছে, এখানে ফুট আছে, প্রশ্নের মধ্যে একটু ভুল, তাই ইঞ্চি থাকলে আমরা ইঞ্চি ব্যবহার করব। এখানে যেহেতু ইঞ্চি তাহলে এখানেও ইঞ্চি হবে, তাহলে এখানে অ্যান্সার হবে 12 ইঞ্চি। এরপর দেখা এখানে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে 2 বাহু সমান, এক বাহু হচ্ছে অসমান। তো এই 20-এর মধ্যে 2টা সমান বাহু আছে, একটা অসমান বাহু আছে। তো অসমান বাহু প্রশ্নের মধ্যে দেওয়া থাকে অনেক সময়, যেমন এখানে ভূমির দৈর্ঘ্য, অসমান বাহু মানে ভূমি, এই ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য চাইছে।
ভূমিকে সাধারণত এক্ষেত্রে বি দ্বারা প্রকাশ করা হয়, আর সমান সমান বাহুকে সাধারণত প্রকাশ করা হয় এ দ্বারা। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা যদি এরকম লিখছি 2a প্লাস বি সমান সমান কত 20। এখন 2a প্লাস বি হচ্ছে 4 সমান সমান কত 20। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এরকম লিখতে পারি 2a সমান সমান 20 থেকে এখন 16 আর 20 থেকে 4 বিয়োগ, তাহলে 2a সমান সমান কত 16, অর্থাৎ a সমান সমান আসবে 8 দুগুণে 16, অর্থাৎ সমান সমান বাহুকে সাধারণত এই দ্বারা প্রকাশ করা হয়, সেহেতু সমান সমান বাহুর মান হবে 8 সেন্টিমিটার। ঠিক এভাবে বের করতে পারবে। এখানে বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ এত মিটার এবং পরিসীমা 15 মিটার হলে প্রস্থ কত। তো আয়তক্ষেত্রের এক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, তো এই পরিসীমার ইঙ্গিত দেওয়া আছে এই কারণে কারণ পরিসীমা সূত্র এখন ব্যবহার করতে হবে, সেটা বোঝানো হয়েছে প্রশ্নের মধ্যে। তো পরিসীমা সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে নিয়ম হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে x/2। তো দুইটাকে এখন এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো কত দেওয়া আছে পরিসীমা 15 মিটার। তো আমরা যদি এখন হিসাব করি তাহলে 2 আছে, এখানে 2 রাখলাম, আর এখানে হচ্ছে কত 2 আছে 2x প্লাস x সমান সমান 15, বা 2 ইন্টু কত 3x ডিভাইডেড বাই 2 সমান সমান 15। এটা কিন্তু এখানে লসাগু হয়েছে, 2 একে 2 আর 2 এর লগে x গুণ, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, x একে x। তো এখানে 2x আর x এর 3x। এখন এই 2টা কিন্তু নিচে আর এই 2টা হচ্ছে উপরে, আমরা ইচ্ছা করলে এটা কিন্তু কাটাকাটি দিতে পারি, 2টা নিচে 2টা উপরে, তাহলে রইল কি রইল 3x সমান সমান 15। তাহলে x এর মান আসতেছে 3×5=15, অর্থাৎ আমার যে দৈর্ঘ্য সেটা বলছে প্রস্থ কত, প্রশ্নটা হচ্ছে এর প্রস্থ কত। তো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x মানে হচ্ছে 5, x মানে হচ্ছে 5, দৈর্ঘ্য যেহেতু আমার 5 আসছে, সুতরাং প্রস্থ হবে কত, সুতরাং প্রস্থ হবে x/2 অর্থাৎ 5/2 সমান সমান কত 2.5। এই 2.5 মিটার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এরপরে আছে দেখো ট্রাপিজিয়ামের 4 কোণের সমষ্টি কত। ট্রাপিজিয়ামের 4 কোণের সমষ্টি হচ্ছে, ট্রাপিজিয়াম কিন্তু একটা চতুর্ভুজ, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। অনেক সময় ভাবে আসলে ট্রাপিজিয়ামের 4 কোণের সমষ্টির অর্ধেক কত। তো প্রশ্ন বুঝে অ্যান্সার করতে হবে, যদি অর্ধেক চায় তাহলে আমরা তখন দিব 180 ডিগ্রি, আর যদি ট্রাপিজিয়ামের 4 কোণের সমষ্টি চায় তখন হবে 360 ডিগ্রি। খেয়াল করে প্রশ্নের অ্যান্সার দিবা। শুধু পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব, শুধু পরিসীমা দেওয়া থাকলে সবসময় মনে রাখবে বর্গ আঁকা সম্ভব, আর একটি কোণ এবং পরিসীমা দেওয়া থাকলে আঁকা সম্ভব কোনটি, সেটা হচ্ছে রম্বস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে নিবে। দেখো এখানে আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রশ্নগুলি এগুলি সরাসরি অনেক সময় বহুপদী অবজেক্টিভের মধ্যে ঠিক কথাগুলি এভাবেই দেওয়া থাকে। এক্ষেত্রে এই কথাগুলি মনে রাখা আমার মনে হয় জরুরি, খুবই মুখস্থ রাখা জরুরি। এটা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যদি কেন্দ্রস্থ কোণ আগে থাকে তাহলে দ্বিগুণ হবে, আর বৃত্তস্থ কোণ যদি আগে থাকে তাহলে অর্ধেক থাকবে শেষে, একটু মনে রাখতে হবে। এখানে এসে দেখো এরকম অনেক সময় দিয়ে এখানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এরকম দিয়ে অনেক সময় বলে x এর মান বের করো, বা কেন্দ্রস্থ কোণের মান কত বৃত্তস্থ কোণের মান কত সেটাও বলতে পারে।
তো যদি এরকম হয় তখন আমরা কি করবো, যেমন এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ দিলাম। তো কেন্দ্রস্থ কোণ আগে থাকলে, একটু আগে বলছিলাম কেন্দ্রস্থ কোণ যদি আগে থাকে তাহলে শেষে থাকবে কিন্তু বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ হবে, আর বৃত্তস্থ কোণ আগে থাকলে কেন্দ্রস্থ কোণের সাথে অর্ধেক গুণ হবে। এখানে আমার এখন যদি আমি এইটা আগে নেই তাহলে এভাবে লিখতে হবে, দুইটা নেই আমি দেখাই। যদি 2x টাকে আগে নেই অর্থাৎ বাম পাশে নেই তাহলে ডান পাশে লিখতে হবে এই ওই কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ হাফ ইন্টু 3x প্লাস কত 45, এইভাবে লিখতে হবে। আর যদি আমি বাম পাশে অর্থাৎ আগেই প্রথমেই যদি আমি কেন্দ্রস্থ কোণ নেই তাহলে বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করতে হবে। তাহলে এখন যদি এইভাবে, অনেকে আবার হাফের কাজটা বুঝে না, সেই তো এইভাবে করাটাই উত্তম। তাহলে আমরা লিখতে পারি এখানে 3x প্লাস কত 45 সমান সমান 2 দুগুণে 4। তাহলে এই 45 আমরা এখানে রেখে দিলাম, এই 3x ওই পাশে নিলে 4x মাইনাস 3x অর্থাৎ x এর মান আসতেছে 45। অর্থাৎ x যদি 45 হয় তাহলে এইখানে এই কোণটা হবে কত 45 দুগুণে 90। এখন বৃত্তস্থ কোণ যদি 90 হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 180 ডিগ্রি। যেমন এখানে যদি আমি, এখানে তো 45 3 45 আর হলো 45 যোগ করলে 180 হবে, অর্থাৎ আবার এই যে 4 45, এখানে 3 45 এখানে 1 45, 4 45 180, এইভাবে বের করতে হবে। 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের বৃহত্তম চাপ মানে হচ্ছে, বৃত্তের বৃহত্তম চাপ মানে হলো বৃত্তের পরিধি, এটা আগে বুঝতে হবে। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এখানে আর এর মান কিন্তু ব্যাসার্ধ বিশিষ্ট বলছে, কত ব্যাসার্ধ বিশিষ্ট 5 ব্যাসার্ধ বিশিষ্ট, সুতরাং আর এর মান হচ্ছে 5, 2 ইন্টু 5 এরপরে হচ্ছে আর মানে হচ্ছে 5, তাহলে কত 5 দুগুণে 10 পাই। এই 10 পাই হচ্ছে বৃত্তের বৃহত্তম চাপ অর্থাৎ বৃত্তের পরিধির দৈর্ঘ্য। বৃত্তের বৃহত্তম দৈর্ঘ্য অথবা বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য যাই বলুক না কেন সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এরপরে এখন এইভাবে দিলেও অ্যান্সারটা হবে, অথবা আমরা অনেক সময় এরকমও করতে পারি 10 ইন্টু 5 এর মান 3.1416, এটা দিয়েও আমরা ইচ্ছা করলে বের করতে পারি যে এইভাবে বের করে। বৃত্তের ক্ষেত্রে কিছু তথ্য না জানা থাকলেই না হয়, সেগুলি অবশ্যই আমার জানা, যেমন বৃত্তের বৃহত্তম জায়ের নাম ব্যাস, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যা পরস্পর সমান, এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। বৃত্তের বৃহত্তম চাপ হলো বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, একটি সরল রেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এটা আমার সময় আসে যে একটি সরল রেখা একটা বৃত্তকে কয়টি বিন্দু ছেদ করতে পারে, তখন বুঝেই গেল যে 2 এর অধিক বিন্দু ছেদ করতে পারে না, অ্যান্সার হবে 2। একটি বর্গে অন্তর্লিখিত বৃত্তের কয়টি স্পর্শক আছে। আমরা যদি একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত যদি একটা বর্গের মধ্যে আঁকি, একটা বর্গ আঁকলাম, এটার মধ্যে যদি একটা বৃত্ত দেই, যেমন এটা এদিক দিয়ে স্পর্শ করলো, একটা স্পর্শক একটা স্পর্শক, এটা অর্থাৎ একটি বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শক হবে 4টি, অ্যান্সার হবে 4টি। বৃত্তের কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের যে কোনো বিন্দুতে একটাই স্পর্শক অঙ্কন করা সম্ভব, একটি। বৃত্তের যে কোনো বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়, সেক্ষেত্রে অ্যান্সার হবে একটি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ করলে বৃত্তের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখা হবে।
এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা দিয়ে অনেক অবজেক্টিভ আসছে। দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ যাই করুক, সেই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র এবং স্পর্শবিন্দু সমরেখা হবে। যেমন এরকম অনেকটা, যেমন এই বৃত্তটাকে দ্বারা বহিঃস্পর্শ করলো, তো এই কেন্দ্র এরা কিন্তু সমরেখা থাকবে। স্পর্শবিন্দু, এই যে স্পর্শবিন্দু এবং কেন্দ্রদ্বয় স্পর্শ একই সরলরেখা থাকবে। আবার যদি অন্তঃস্পর্শ করে সেই ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রদ্বয় কিন্তু স্পর্শবিন্দু একই সমরেখা থাকবে। এই হচ্ছে ঘটনাটা। এই প্রশ্নগুলি অনেক থাকে। দেখো, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তর ক্ষুদ্রতর কোণদ্বয়ের পার্থক্য কত? তো সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই তিনটাকে যোগ করা। তাহলে কত হলো? 7, 3 7, 7, 5, 12। 12-র সাথে একটা এক্স জুড়ে দিবা, বা একটা অজানা সংখ্যা যার মান আমি জানি না এরকম একটা প্রতীক দিয়ে দিবা। সেটা হতে পারে 12A, 12N, 12X। সেক্ষেত্রে এখন ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজ 3 কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এখন 12 দিয়ে যদি আমরা 180-কে ভাগ দেই তাহলে কি পাওয়া যায়? 15 ডিগ্রি। কিন্তু 12 দিয়ে 180-কে ভাগ দিলে 15 ডিগ্রি। এক্স এর মান আসলো কত? 15। এখন এই 15 এটার সাথেও গুণ দিতে হবে, এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ। কিন্তু আমার সবগুলোর সাথে গুণ দেওয়ার দরকার নেই, আমাকে বলছে বৃহত্তর ক্ষুদ্রতর। বৃহত্তর হচ্ছে 5, ক্ষুদ্রতর হচ্ছে 3। এখন ক্ষুদ্রতর 3-এর সাথে যদি গুণ দেই, 3 15, 3 15 45। আবার 5 15, 5-এর সাথে যদি গুণ দেই 75। এখন এই বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর কোণদ্বয়ের পার্থক্য, অর্থাৎ 75 থেকে এখন এই 45 আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 30 হবে অ্যান্সার। পার্থক্য 30, এটাই অ্যান্সার। এখানে বলছে তিনটি সংখ্যার অনুপাত এত, এক্ষেত্রে আমাদের তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত হলে সংখ্যা তিনটির লসাগু কত? তাহলে এখানে কত? আমরা সবগুলো যদি করে দিই, এখানে গসাগু চিন্তা করতে হবে, গসাগু দেওয়া আছে। তো গসাগু দেওয়া থাকলে গসাগু কত? 5। আসলে তাহলে সংখ্যা তিনটি কত? সংখ্যা তিনটি বের করতে গেলে এই গসাগু দ্বারা এগুলি গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব। যেমন 5 দুগুণে 10, এটা হচ্ছে একটা সংখ্যা, ওই সংখ্যা তিনটার এই একটা সংখ্যা। আবার 3 5 কত? 15, 4 5 20। অনেক সময় এভাবে দেওয়া থাকে যে তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত হলে সংখ্যা তিনটি কত? তখন কিন্তু কাজ এটাই, ওই গসাগু যদি দেওয়া থাকে তাহলে গসাগুর সাথে সংখ্যাগুলি গুণ দিলে যেই সংখ্যাগুলি পাওয়া যায় ওইগুলি হচ্ছে সংখ্যা। এখন এগুলি পেলাম আমরা সংখ্যা, এই সংখ্যাগুলো এখন লসাগু বের করবো। তো 2 দিয়ে দিলে কত? 5 দুগুণে 10, 15, 10 দুগুণে 20। আবার 5 দিয়ে দিলে তাহলে এখন আবার 5 দিয়ে যায়। দেখো 5 দিয়ে দিলে 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10। এখন আর যায় না, তো না গেলে আমরা কি করবো? তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 2 গুণ 5 গুণ 3 গুণ 2, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। তাহলে 60 হবে অ্যান্সার।